কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না এরপর শুনছে এরা জলের মধ্যে সবাই দৌড়ে যেতে এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে এটা পারছে না সামলাইতে এটা জল ভালাই দিয়ে গেছে ঠিক এরকমই হইব বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবো বাড়ির থেকে 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে 200 মিটার দূরে যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা কি নাম এই জায়গাটা এটা নীলকমল কি হয়েছে ম্যাম ঘটনাটা একটা বাচ্চাকে নিয়ে এসছে বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে নাক থেকে ফ্রদিং হচ্ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না হ্যাঁ বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে বাট খুবই ফিবল ছিল পালসও খুব ফিবল ছিল হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা
চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে এরপর সবাই দৌড়ে যেতে এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব দৌড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু আমি পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে এরপর সবাই দৌড়ে যেতে এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব দৌড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু আমি পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। চল যা খুশি
কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের ভিতরে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এর চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের ভিতরে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবো বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া 200 গেছে। মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট, আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত।
সম্পূর্ণ একতরফাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, ডিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এককাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই, তার প্রমাণ। দাদা আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু তারাও তো দায়িত্ব। আপনার তো করতে পারবো। তারপর ব্যক্তিটা তো আমরা ইমপ্লিমেন্ট করি, তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদা একটু দাদা ভালোর জন্যই তো করা হচ্ছে, বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, ই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর, মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল
যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আখড়া তো এই সরকার। তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। দাদা অমল রানীবাজার জেলা নিয়ে আমতলি, তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু না না কোনো প্রবলেম নেই, আপনি মিটিংয়ে তারাও তো দায়িত্ব। আপনার তো কর্তৃপক্ষ
হিসাব তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। নিচে আমরা দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এটা নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে?
আর ভিতরে फाइमन कारण का पुलिया नंग सा हम मार करो ओ हा सातुं कुतुं जराबो नर सुलो गेमन बागै ओ टीआरबी ऑफिस बाय सीएम को मुख्यमंत्री नगर थाना से आगे था जैसे लासी शू ताक पंजे रेजल रिमिया 2022 नि सेप्टेम्बर 11 तारिख पर खरमानि ताक पंजे रेजल रिमिया रिकब खाइमिया हा जों टाइम कय बोसोर नासिनसिनाय 3 बोसोरनि उपर लाइथाका हा ताबो तेवसे गोदान एग्जाम टाउन बागैसे बर कैबिनेट पास खाके साचो पुस टाउन बताबो गोदान एग्जाम टाउन साचो पुस आदिनि प्रोसेस न कंप्लीट खायबो बाकिनि एग्जाम टाउन बराबो रुल्स खाइमेदा हा गा आसक जों 3 बोसोर जे जीवन नष्ट मनि जों जे परि पास खाइमेनि सिम ता भेलु दंसि what do we have proof it we qualify already in 2022 already in 2022 on September 11 September already the exam has been conducted by KRBT but still the result has not published why I am asking to the government still we're waiting for the 3 years but still not getting the result then what is the profit huh sri tamu lap tong tamu new exam now government already decided that the only in cabinet only passed the 700 puzzles now there will be published the notification for the new exam why we have already exam given in 2020 why we should give again the exam obon sin kase tinobon sing phamen karon ka sing bari bari phangina akai kha mane lasi kha tapani bo result limia the government is not good they are teaching us why government should be understand all these things 3 years already gone but still not getting the result why what is the result why government has not given the result অনেকবার আমরা দেখা করছি সিএম স্যারের সাথের সঙ্গে এবং টিআরবিতে অনেক বারবার আশা আমরা অনেক বারবার আশা দেখা করছে ডাক্তার স্যারের সাথে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি আমরা লজ্জা লাগে টিআরবিতে আশা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা ওর বাসভবনে যাওয়া আমরা লজ্জা লাগে কারণ রেজাল্টের জন্য আমরা অনেক 3 বছর ডিমান্ড করছি কিন্তু এখনো আমরা রেজাল্ট পাইনি কেন এরকম গভর্নমেন্ট আমরা উপরে কেন এত প্রতারণা করছে আমরা অলরেডি এক্সাম দিয়েছে এখনো পর্যন্ত রেজাল্ট পাইনি এবং আমাদের যারা এখন যারা নিয়োগ প্রক্রিয়া এখনো হচ্ছে না এখন গভর্নমেন্ট অলরেডি ক্যাবিনেটের বিল পাস করেছিল যে এখন আবার নতুন এক্সাম নিব 7 পুষ মতন কেন আমরা দিব 7 পুষ এখন নতুন পরীক্ষা আমরা এখনো রেজাল্ট দেওয়া হয়নি 2022 এখনো প্রসেস কমপ্লিট হয়নি আর কেন আমরা এখন আবার নতুন করে কেন এক্সাম দিব এটা তো বাতিলও করেনি হ্যাঁ এখন এটা বাতিলও করিনি দ্যাট গভর্নমেন্ট এটা লজ্জা থাকা দরকার লজ্জা দরকার এখনো গভর্নমেন্ট রেজাল্ট দিতে পারেনি এখন রেজাল্ট দিতে পারেনি এখনো গভর্নমেন্ট আবার নিউ এক্সাম পরীক্ষা বলা হবে দেখি রুলস Tama kaiman kalekhan na ron ako. why government sungom ke thingmak lai tani bor government suna ke thing tongkha sung ake keble lasi keble phangini amra lojja লাগে বারবার আসা সবাইকে ধন্যবাদ আচ্ছা আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময়ে যে এক্সিস্ট এক্সাম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য আজকেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি মুসলিমের কয়েকজন পিছিয়ে গিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছুজনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পেলাম তারা নতুন নোটিফিকেশান আউট করবে নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে আমরা যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসে এটা সত্যি কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না যেটি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশন আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের করবেন
কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক চোখে ঘি এমন ধরনের চিন্তা ভাবনা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে, তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো, তাদেরকে ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে? যারা এখন তারা পরীক্ষা দিতে পারবে, যারা 2022 পরীক্ষা দিয়ে বসে আছে, তাদের কি হবে? তারা যদি পরীক্ষা দিতে পারতো 3 বছর আগেই পরীক্ষা নিত, যখন 2022 সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশন ফলো করার জন্য। কেবল তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি, বা গভর্নমেন্ট তো কোনো ধরনের 2022 সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে। এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে, তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে, রিজার্ভেশন ফলো করে, তারা রিজার্ভেশন ফলো করে নতুন রিক্রুটমেন্ট কীভাবে করতে পারছে? আমাদের প্রশ্নটা সেই জায়গার। আগে তো প্রিভিয়াস নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না, সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে। আজকে শিক্ষকের জন্য হাহাকার চতুর্দিকে, তারা বলছে নিয়োগ করবে। আগামী সময় এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা বিগত সময় পাস করে বসে আছে, তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না, তারা এই দ্বারস্থ হতে বাধ্য হবে। কারণ আপনারা তো রিজার্ভেশন মেনেই সমস্ত কিছু করবেন। তাহলে আপনার আগের রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পন্ন করতে অসুবিধা কোন জায়গার গভর্নমেন্টের? আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে ভালো করে দেখবেন, দপ্তর বিষয়ে ভালো করে দেখবেন। পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে জেনে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে। আমরা তো আজকে প্রতিনিয়ত আসছি, আজকে নতুন না, বিগত 3 বছর ধরেই আমরা টিআরসিতে আসছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার 2022 সালে যে আমরা এসটিডিটি এক্সামটা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি। কিন্তু প্রতিনিয়ত আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই। বিগত 3 বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে, আমাদের কবে নিয়োগ করা হবে, কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না। একটা সময় আমাদের বলেছিল যে আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তাধারা হবে, কিন্তু এখন দেখছি আমাদের যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেই পরীক্ষাটা 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে 700 মানে পোস্ট নিবে বলেছি কিছুদিন আগে, কিন্তু কি করে হয় সেটা? আমাদের 2022 সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট, না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা, না তো কোনো কথা, এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কীভাবে তারা নোটিফিকেশান মানে দিতে পারে। এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি, আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসবো? আবার কেন আমরা বসবো? আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষার বসবো? তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি, ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে, সেই সিলেবাসের উপরে আমরা মানে কী করে আমরা ভর্তি করবো? আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, আমরা কী করে এক্সাম আবার দ্বিতীয়বার দেবো? যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল, তখন যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা হতাম না। কিন্তু বিগত 3 বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে, তাহলে আমাদের অবস্থা কী হবে? কেন আমাদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে? আমরা চাই অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, আমাদের যাতে নিয়োগ করা হয়, আমরা এটাই আশাবাদী সরকারের কাছে।
আর ভিতরে লাগতো না, এটা লাগতো না। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, SUCIC লাগাতে হবে। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। মুখ দেখে রাখো সরাতে হবে। পুরো এলাকায় ভাঙা রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ করতে হবে। নির্মিলীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ড্রেন নির্মাণ করতে হবে। পুরো এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন দিতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন, এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে। এলাকায় সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি, সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে। এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না, যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকেজো হয়ে আছে, কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না। এরকম আমরা 9টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব। ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব, যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে
ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন। আমার নাম মৃদুল কান্তি সরকার, SUCI কমিউনিস্টের জেলা সম্পাদক। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। SUCIC পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। মুখ দেখে না ওদের সরাতে হবে। বর্ধিত পুরো এলাকায় ভাঙা রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ করতে হবে। নির্মিলীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ড্রেন নির্মাণ করতে হবে। পুরো এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন দিতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন, এলাকার আবর্জনা রাস্তার রাতের বেলায় সরাতে হবে। এলাকায় সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি, সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে। এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না, যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকেজো হয়ে আছে, কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না। এরকম আমরা 9টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব। ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব, যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন। আমার নাম মৃদুল কান্তি সরকার, SUCI কমিউনিস্টের জেলা সম্পাদক। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। SUCIC পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। মুখ দেখে না ওদের সরাতে হবে। পুরো এলাকায় ভাঙা রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ করতে হবে। নির্মূলীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ড্রেন নির্মাণ করতে হবে। পুরো এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন দিতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পুরো এলাকার প্রতিটি
রাস্তায় ডাস্টবিন এলাকার আবর্জনা রাস্তার রাতের বেলায় সরাতে হবে। এলাকায় সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে। এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রোগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না, যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকেজো হয়ে আছে, কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না। এরকম আমরা 9টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব। ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব, যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন। আমার নাম মৃদুল কান্তি সরকার, এসইউসিআই কমিউনিস্টের জেলা সম্পাদক। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআইসি লাগাতে হবে। পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। মুখটা কেরা হবে? আরে তো ভাঙবল দেখো ছড়াতে হবে। পুরো এলাকায় ভাঙা রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ করতে হবে। নির্মূলীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। নির্মাণ করতে হবে। এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে। এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন দিতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় ডাস্টবিন এলাকার আবর্জনা রাস্তার রাতের বেলায় সরাতে হবে। এলাকায় সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্মূলীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে। এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রোগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না, যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকেজো হয়ে আছে, কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না। এরকম আমরা
9টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব। ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব, যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন। আমার নাম মৃদুল কান্তি সরকার, SUCI কমিউনিস্টের জেলা সম্পাদক। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। SUCIC পৌর এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। এলাকার সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। মুখ দেখে রাখো ছড়াতে হবে। পুরো এলাকায় ভাঙা রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ করতে হবে। নির্মিলীকরণের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। সমস্ত প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে ডাক্তার নিয়োগ করতে হবে। ড্রেন নির্মাণ করতে হবে। পুরো এলাকার আবর্জনা রাতের বেলায় সরাতে হবে।
ডিওয়াইফাই সিনেমা বিভাগ উদ্যোগে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটি ইউআইএফ সিনেমার বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি আমাদের তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম সংবিধান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। ডিওয়াইফাই সিনেমা বিভাগ উদ্যোগে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির ইউআইএফ সিনেমার বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। হয়েছে
ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম সংবিধান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির ইউআইএফ সিনেমা বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম সংবিধান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। Audio Jungle.
এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে। প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন, তারা পাইছে, যেগুলো আমরা এখানে আইতে হইতেছে। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যেগুলো আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদের আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। তাদের কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অব্দি ওদের থেকে কোনো রিপ্লাই নেই। আজকে এই আপনার এই ধর্ণা সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেটের সিচুয়েশন, হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের, হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্ণা এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, ওরা আমাদের কষ্ট হচ্ছে, সংসার চালাতে আমাদের কষ্ট হচ্ছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই, বেতন দিয়ে আমরা চলি, এটা দিয়ে চলি। কোথায় ডিউটি করে? আমরা নরসিংগড় ফিরতেছি, নরসিংগড় পিটি গাছ হোস্টেল। তাহলে কথা বলছেন নি? তারা তো বাইরে ছিলি না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকায় ফেরত দেন, নাইলে আন্দোলন চলছে,
চলবে গরিবের কষ্টের টাকা ফেরত দিন গরিবের কষ্টের টাকা ফেরত দিন আন্দোলন চলছে চলবে আন্দোলন চলছে চলবে কষ্টের টাকা ফেরত দিন গরিবের পরিশ্রমের টাকা ফেরত দিন আন্দোলন এখানে বকেয়া টাকা আছে প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছাকাছি। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। তাদের কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিয়েছি, এটা তো এই যে একসাথে দিয়েছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই নেই। আজকে এই আপনারা এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না, আমাদের সাথে কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের, হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? তো আমাদের এই বেতন যাতে মিটে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, তবে আমাদের কষ্ট হয়েছে, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের আর বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি, এটা দিয়ে চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলছেন নি? তারা তো বাইরে ছিল না, আমরা ফেরত দিন গরিবের কষ্টের টাকা ফেরত দিন, নাইলে আন্দোলন আন্দোলন চলছে চলবে গরিবের কষ্টের টাকা ফেরত দিন গরিবের কষ্টের টাকা ফেরত দিন আন্দোলন চলছে চলবে আন্দোলন চলছে চলবে কষ্টের টাকা ফেরত দিন গরিবের পরিশ্রমের টাকা ফেরত দিন আন্দোলন। এখানে
এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে। প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন, তারা পাইছে। যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছাকাছি। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই। যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না। সেই কারণে আমাদের আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। তারা দেখতেছি কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিছি, এটা তো এই যে একসাথে দিছি, এরপরেও কোনো রিপ্লাই। এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনারা এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে? ওই জন্য আমরা এখানে ধর্ণা এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রোগ্রাম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না। আমাদের কষ্ট হয়েছে, সংসার চলাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই। আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় পিটিএ গার্লস হোস্টেল। তাহলে কথা বলেননি? তারা তো বাইরে ছিল না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, নাইলে আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে। প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন, তারা পাইছে। যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছাকাছি। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই। যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না। সেই কারণে আমাদের আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। তারা দেখতেছি কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিছি, এটা তো
এই যে একসাথে দিচ্ছে এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অব্দি ওদের থেকে কোনো রিপ্লাই নেই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না, আমাদের সাথে কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না কো আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যতক্ষণ অব্দি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম বলছে ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, ওরা আমাদের কষ্ট হয়েছে, সংসার চলাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলছেন নি? তারা তো বাইরে ছিল না, আমরা খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলানি আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের ব্যক্তিগত আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নেই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। ঠিক আছে, আপনার তো কর্তৃপক্ষ তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, নিচে নাও দাদা একটু দাদা হ্যাঁ কাগজ দিয়েছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি না করার কিছু না, ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না, ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই।
সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এত নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আখড়া তো এই সরকার। তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এককাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে।
আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো রূপ নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিলো। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দেখতে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব? যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি তারাও তো দায়িত্ব। লোকের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। নিচে নাও দাদা একটু দাদা হ্যাঁ কাগজ দিয়েছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি না করেন ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি
শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল, তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আখড়া তো এই সরকার। তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার, কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এককাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবো বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা।
খুব সিরিয়াস কন্ডিশন ছিল, তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমার রানীর বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। লোকের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ তারপর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। নিচে নাও না দাদা একটু দাদা হ্যাঁ, কথা বলেছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিছি না করেন কিছু না, ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না, ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না, কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন
এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব দৌড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা
আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। নিচে দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, না করার ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রুলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এত নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স?
মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মদের লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এরা জলের মধ্যে, এরপর সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাইতে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো না? দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি, তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ, সাথে কথা তারপর তো আমরা ইমপ্লিমেন্ট করি, তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, নিচে দাদা একটু দাদা হ্যাঁ কথা বলেছি। এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা বলছি।
বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এত নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ।
চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না এরপর শুনছে এরা জলের মধ্যে আমরা সবাই দৌড়ে যেতে এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে এটা পারছে না সামলাইতে এটা জল ভালাই দিয়ে গেছে ঠিক এরকমই হইব বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে 200 মিটার দূরে যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি ছোট কথাও কইতে পারে না বালকেরা কি নাম এই জায়গাটা? এটা নীলকমল কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে নাক থেকে ফ্রদিং হচ্ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি বাট খুবই ফিবল ছিল পালসও খুব ফিবল ছিল হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা কবিটা নিছো দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো তারা কেমনে আইব কি করবো তাদের জন্য কি স্পষ্ট করবো এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে যাত্রীরা কেমনে আইব যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই আপনি মিটিং তারাও তো দায়িত্ব আপনি তো কর্তৃপক্ষ তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি ডিসিশন তো সেক্রেটারি দেবো আমরা স্যারের কাছে পাবো ঠিক আছে ঠিক আছে হিন্দি স্যার নাও দাদা একটু দাদা হ্যাঁ ব্যবহার করো সবাই আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি না করেন ভালো জন্যই তো করা হচ্ছে যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে কখনো বলছে মিটার লাগাতে হবে কখনো বলছে গোলাপি কালার করতে হবে কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না ওদের উপর স্টিম রোলার চালিয়েছে অথচ ওদের যে সমস্ত ফি ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই কোনো নিয়ম নীতি নেই সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে 25 তারিখ
বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এত নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না।
নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পার্সেন্ট সামলাইতো, এটা জল ফালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট, কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটার খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা অমল রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনি তো কর্তৃপক্ষ, তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। তুমি চাই না দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই।
আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট, কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটার খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত হচ্ছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল,
হার্ট সাউন্ডও খুবই ফিভার ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা অমল রানীর বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আমরা তো করতে পারবো। তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। হিন্দি স্যার নাও দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না, ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই নিয়ে, এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে
সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন আমি নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের ভিতরে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো রূপ নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু হাঁপিয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলানি আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু
এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে আমি সমস্ত না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব লোকের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনি তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর ইলেকট্রিকটা তো আমরা ইমপ্লিমেন্ট করি, টিউশন তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, এমনি স্যার দাদা একটু দাদা হ্যাঁ কাগজ দিয়েছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি না করেন ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে মাইগ্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই নিয়ে এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয় এখন।
সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জিরানি আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনার তো কর্তৃপক্ষ তারপর ইলেকট্রিকটা তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি চাই না দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে। যাত্রী
আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ।
কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো রূপ নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলানি আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা, তারপর তো আমরা ইমপ্লিমেন্ট করি। টিউশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। আপনি নিচে নাও না। দাদা একটু দাদা হ্যাঁ কথা বলেছি, এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, তারপর ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না।
কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই, তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে।
ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব দড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু আমি পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমার রানীর বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্ট করবো? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার আছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে আমি সমস্যা হলো না, সরি না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। ঠিক আছে, আপনি তো করতে পারবো তারপর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি নিচে নাও না দাদা একটু দাদা। হ্যাঁ, কাগজ দিয়েছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, তারপর ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করা যাচ্ছে। আপনারা জানেন আমাদের রাজ্যের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত।
রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই নিয়ে এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আখড়া তো এই সরকার। তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এককাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই, তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ফালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট, কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা।
কবিটা নিছো দাদা আমার রানীর বাজার জেলানি আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? তারা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার আছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। ঠিক আছে, আপনার তো কর্তৃপক্ষ তারপর তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি করব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, নিচে নাও। দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, না করেন ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না, ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা এখানে এসেছি।
এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিলো। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো নতুন নোটিফিকেশন বাইরে
আমি সমস্ত হলাম না, সরি। না না, কোনো প্রবলেম নেই, আপনি মিটিংয়ে তারাও তো দায়িত্ব। কর্তৃপক্ষের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনি তো কর্তৃপক্ষ। আমরা হায়ার অথরিটির সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি। ডিসিশন তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। আপনি নিচে আয় না বাবা। দাদা একটু দাদা ব্যবহার করো সবাই, তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি। না করেন, ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর, মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে, রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ,
একজন মহিলাকে যেভাবে মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনি তো কর্তৃপক্ষ, তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে ঠিক আছে। দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি।
আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এককাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি
কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিলো। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানী বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব? যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই। আপনি তারাও তো দায়িত্ব কর্তৃপক্ষের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ আমরা হায়ার অথরিটির সাথে কথা তারপর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি। ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। আপনি নিচে নাও না। দাদা একটু দাদা হ্যাঁ, কাগজ তুলেছি। এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি। ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশম বাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না,
আন্তরিক যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, এরপরে শুনছে এখানে জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার বাড়ির থেকে।
200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া 200 গেছে। মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছ দাদা আমার রানী বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্ট করবো? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। ঠিক আছে, আপনি তো কর্তৃপক্ষ, তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি স্যার নাও না দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করা যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত।
সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই নিয়ে এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আখড়া তো এই সরকার। তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবেন। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই, তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো, আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা।
ডেপুটেশনের কপিটা নিছো? দাদা অমল রানীবাজার জেলানি আমতলি তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি দেবো, আমরা স্যারের কাছে পাবো। ঠিক আছে, ঠিক আছে। এমনি স্যার আমরা দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না, ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো,
শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এরা জলের মধ্যে, সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার, 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিল। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা অমল রানীবাজার জেলা নিয়ে আমতল্লি, তারা কই যাইব, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু তারাও তো দায়িত্ব। আপনার তো কর্তৃপক্ষ
তারপর ইয়ের থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি ডিসিশন তো সেক্রেটারি নেব আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। নিচে নাও না। দাদা একটু দাদা সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি ভালো জন্যই তো করা হচ্ছে যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিচ স্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম
এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না, এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে, 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি, ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্ট করবো? এটা তো আমাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু তারাও তো দায়িত্ব। সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে মাইগ্রেশন যে হইতেছে এটাকে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে।
অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না, কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কী করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল, আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। কোন দিকে এটা কোন
ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিলো। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা আমার রানীর বাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব? যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। ঠিক আছে, আপনি তো করতে পারবো। তারপর এর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি নিচে নাও না। দাদা একটু দাদা হ্যাঁ সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিচ্ছি, ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই।
আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে এটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, ডিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই তিলেমরা বিভাগ কমিটি। ইউআইএফ তিলেমরা বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা।
ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই তৃণমূল ব্যুরো কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যত কোনো দিন আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, ওরা আমাদের কষ্ট হয়েছে, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় তাহলে কথা বলেননি? তারা তো বাইরে ছিলি না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের
কষ্ট টাকা ফেরত দিন চলছে চলবে আন্দোলন চলছে চলবে কষ্ট টাকা ফেরত দিন গরিবের পরিশ্রমের টাকা ফেরত দিন আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সে বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্ম আমার স্বামীর অবস্থা খুব খারাপ। আমার ছেলেকে নিয়ে আমি খুব কষ্ট হয়েছি। আমি স্বামী চিকিৎসা করতে পারছি না। আমার টাকা পয়সা আমার ব্যাগ পাথর জায়গা শক্তি সব শেষ হয়ে গেছে, বাড়ি করে কিচ্ছু নেই। আমার আপনারা একটু সাহায্য করে আমার স্বামীকে আপনারা ভালো করে বাঁচিয়ে দেবেন। আমি একটু আপনার আর কিছু নেই। আমার স্বামী চলে গেলে আমি দেখতে পারবো। আমার ছোটো ছোটো চলে গেলে আমি আর পারছি না। আমার স্বামী খুব অবস্থা খারাপ। এখন আমার ব্লাড যাচ্ছে, ব্লাড দিতে বন্ধ করতে পারছে না ডাক্তাররা। আমার একটু সাহায্য আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার তো 2021 ক্যান্সার হয়ে গেছে। প্রচুর ডাক্তার দেখাইছি, তারপরে এর থেকে আমার দিল্লিতে রাখাতে ছিল। দিল্লিতে যে 2 মাস আসলাম, তারা ওই জায়গাতে যে সিস্টেম, এই সিস্টেমে 6 মাস পরে পরীক্ষা করবো। এরপরে আবার দেখবো 6 মাস দিল্লিতে আমার লাগে, 6 মাস থাকতে পারতাম না। পুরো ট্যাবলেট চালায় ওই দিল্লি থেকে আবার তিনবার তাইছি। আগে অসুস্থ দিল্লিতে আবার দেখলাম 28 দিন, তারা আবার বেলুড়ে দেখা দিচ্ছে। আমরা একটা বড়
মেজর অপারেশন লাগবে, এটা হতো না এখন ত্রিপুরাতে। আমি তখন দিল্লিতে গেছি, দিল্লিতে যাওয়ার পরে তখন বলতেছে আমি তো অনেক আগে ক্যান্সার হয়ে গেছে, আমার দেখি তারা কথা বলে হয় যে চিকিৎসা করছে ঠিক করছে। আমরা তো থার্ড থেকে দিয়ে গেছে, তারা আমি কথা কইয়ে তো পরীক্ষা করে এমআরআই ভাই সুবিধা করে আর থার্ড থেকে উপর চলতে আসছে, থার্ড থেকে ধরে নাও আমরা তখন তারা কেমন লিখছিল 60টা 800 জন আলাদা আলাদা করে দুইটা করার পরে ওই জায়গাটা আমি কেমন করার ক্ষমতা নেই। আমি পার্টির লোকের কাছে বারবার যোগাযোগ করছি, তারা বলছে করবো করবো। আমার পার্টির তরফ থেকে একটা দিল্লিতে গেছি, একবার যাওয়ার সময় একটা ফ্লাইটের টিকিট দিয়েছি দুজনের, টিকিট দিবো দিয়েছে না, আমি নিজের থেকে আইসি করে তারপরে এখান থেকে আইসি জিবি, আওয়ার পরে জিবি আর 60টা কিনে দিচ্ছি। যাওয়ার পর আবার বেলুর রেফার করে দিচ্ছে, আমার বেলুর গেছি। যাওয়ার পরে তারা কোথায় সামনে কমছে না বেশি, আমি অপারেশন হতো না, 75% কমলে অপারেশন হলো, তারপরে অল্প একটু কমছে বেশি অল্প। তারপরে আবার রেডিয়েশন লাগছে, ওই জায়গাতে রেডিয়েশন নিলে 3 লক্ষ টাকা লাগবে, একটা রেডিয়েশন 10,000 টাকা, 30টা রেডিয়েশন। তখন আমি আবার তীব্র তাই এই যে জায়গা চাইতেছি আমার কোনো কাজ করবো না, আমি রাজমিস্ত্রি কাজ করে খাই, আমার সংসার আমার মেয়ে ছেলে নিয়ে আমি খুব বিপদে আছি। সরকার আমার একটা সাহায্য করবে, আমার পরিবারটা লেগে বুঝতেই পারো ওই জায়গা তাই তীব্রতা রেডিয়েশন লুজলো না, আবার তারা আগে করতেছে সামনে যে অপারেশন যদি করতে হয় ওই জায়গাতে করতে হবে। তীব্রতা আমি অনেক ডাক্তার বড় বড় যারা ইউরোলজি ডাক্তার, আমার তো ইউরিন ইনফেকশন অপারেশন থেকে এরকম হয়ে গেছে, যারা আছে বিজিত রোড মুকুট দেবনাথ তারা বড় ডাক্তার হসপিটালে তারাও চাইছি। তখন আবার যাওয়ানো করে বলতেছে না ইনফেকশন এটা কমছে না, বাইরে গেছে। আমি এটা রেমোথেরাপি দেখছি, রেমোথেরাপি ওই জায়গাতে একটা কিনে ওই 47,000, দোকানের খরচ আলাদা। ভাবছি ত্রিপুরাতে ত্রিপুরাতে নাই, হসপিটালে কোনো নাই, প্রাইভেট কিনতে গেলে আর 50,000 টাকা লাগবে একটা, কম করে 6টা লুটিব, এই ক্ষমতা আমার নাই। তো ওই কিছু ট্যাবলেট লিখছিল, এটি নিয়ে এলে একটা জিবির থেকে দেখাইয়ে ওই আজকে কিছুদিন আগে স্যারে একটা 20 তারিখ কেমো দিছে আমার স্যারে কিন্তু ওই জায়গার যে ওষুধ করতে একজন ত্রিপুরা নাই, কিন্তু তুমি বাচ্চাকে নিলে স্যারে 20 তারিখ কেমো দিছে, 22 তারিখ আমাকে শুধু ব্লাড আছে। ওখানে আমার অবস্থাটা বেশি ভালো না, যদি সরকার থেকে কিছু সাহায্য পাই তাহলে আমার পরিবারটা চলতে পারবে, বা আমিও চিকিৎসা করতাম না। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমার ছেলেকে নিয়ে আমি খুব কষ্ট হয়েছি, আমি স্বামী চিকিৎসা করতে পারছি না। আমার টাকা পয়সা আমি ব্যাগ পাথর জায়গা শক্তি সব শেষ হয়ে গেছে, বাড়ি করে দিচ্ছি। আমার আপনারা একটু সাহায্য করে আমার স্বামীকে আপনারা ভালো করতে পারছি, আমি একটু আপনার আর কিছু আমার স্বামী চলে আমি থাকতে পারছি, আমার ছোটো ছোটো চলে আমি আর পারছি না, আমার স্বামী খুব অবস্থা খারাপ। এখন আমার ব্লাড যাচ্ছে, ব্লাড কিছুতেই বন্ধ করতে পারছে না ডাক্তাররা, আমার একটু সাহায্য আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার তো 21 থেকে ক্যান্সার হয়ে গেছে, ওরা প্রচুর ডাক্তার দেখাইছি, তারপরে এর থেকে আমার দিল্লিতে রাখাতে ছিল, দিল্লিতে দেওয়া 2 মাস আসলাম, তারা ওই জায়গাতে যে সিস্টেম এই সিস্টেমে 6 মাস পরে পরীক্ষা করবো, এরপরে আবার দেখবো 6 মাস দিল্লিতে থামার লাগে, 6 মাস থাকতে পারতাম না, কিন্তু ট্যাবলেট চালায় ওই দিল্লি থেকে আবার ত্রিপুরা তাইছি, অসুস্থ জীবিতে আবার দেখলাম 28 দিন, তারা আবার বেলুরে দেখা দিচ্ছে, আমরা একটা বড় মেজর অপারেশন লাগবে, এটা হতো না এখন ত্রিপুরাতে। আমি তখন বেলুরে গেছি, বেলুরে যাওয়ার পরে তখন বলতেছে আমি তো অনেক আগে ক্যান্সার হয়ে গেছে, আমার দেখি তারা কথা বলে হয় যে চিকিৎসা করছে ঠিক করছে। আমরা তো থার্ড থেকে দিয়ে গেছে, তারা আমি কথা কইয়ে তো পরীক্ষা করে এমআরআই ভাই সুবিধা করে আর থার্ড থেকে উপর চলতে আসছে, থার্ড থেকে ধরে নাও আমরা তখন তারা কেমন লিখছিল 60টা 800 জন আলাদা আলাদা করে দুইটা করার পরে ওই জায়গাটা আমি কেমন করার ক্ষমতা নেই। আমি পার্টির লোকের কাছে বারবার যোগাযোগ করছি, তারা বলছে করবো করবো। আমার পার্টির তরফ থেকে একটা
দিল্লিতে গেছি একবার, যাওয়ার সময় একটা ফ্লাইটের টিকিট দিয়েছি 2 জনের। টিকিট দেবো বলছি দিয়েছে না, আমি নিজের থেকে আইসি তো। তারপরে এখান থেকে আইসি জিবি, আওয়ার পরে জিবি আর সেটটা কিনে দিচ্ছি। যাওয়ার পর আবার বেলুর রেফার করে দিচ্ছে আমার, বেলুর গেছি। যাওয়ার পরে তারা কোথায় সামনে কমছে না বেশি, আমি অপারেশন হতো না, 75% কমলে অপারেশন হবে, তারপরে অল্প একটু কমছে বেশি, অল্প। তারপর আবার রেডিয়েশন লাগছে, ওই জায়গাতে রেডিয়েশন নিলে 3 লক্ষ টাকা লাগবে, একটা রেডিয়েশন 10,000 টাকা, 30টা রেডিয়েশন। তখন আমি আবার তিনটা চাই, এই যে জায়গা চাইতেছি আমার কোনো কাজ করবো না, আমি রাজমিস্ত্রি কাজ করে খাই, আমার সংসার, আমার মেয়ে ছেলে নিয়ে আমি খুব বিপদে আছি। সরকার আমার একটা সাহায্য করলে আমার পরিবারটা লাগে খুব বুঝতেই পারো, ওই জায়গায় তাই এতগুলো রেডিয়েশন লুজলো না, আবার তারা আনা করতেছে। ওই সামনে যে অপারেশন যদি করতে হয় ওই জায়গাতে করতে হবে, এগুলোতে আমি অনেক ডাক্তার, বড় বড় যারা ইউরোলজি ডাক্তার, আমার তো ইউরিন ইনফেকশন অপারেশন থেকে এরকম রেখে থাকা যারা আছে, বিজিত রোড, মুকুট দেবনাথ, তারা বড় ডাক্তার হসপিটালে, তারাও চাইছি। তখন আবার যাওয়ানো করে বলতেছে না, ইনফেকশন এটা কমছে না, বাইরে গেছে। আমি এটা রেমোথেরাপি দেখছি, রেমোথেরাপি ওই জায়গাতে একটা কিনে হইলো 47,000, ড্রনের খরচ আলাদা। ভাবছি ত্রিপুরা তাই লগ্ন ত্রিপুরাতে নাই, হসপিটালে কোনো নাই, প্রাইভেট কিনতে গেলে আর 50,000 টাকা লাগবে একটা, কম করে 6টা লিখতে, এই ক্ষমতা আমার নাই। তো ওই কিছু ট্যাবলেট লিখছিল, এটি নিয়ে এনে একটা জিবির থেকে দেখাইয়া, ওই আজকে কিছুদিন আগে স্যারে একটা 20 তারিখ কেমো দিছে আমার। স্যারে কয় তুমি তো ওই জায়গার যাই ওষুধ করতে একদম তুমি তো নাই, তুমি তোমার বাচ্চাকে নিলে। স্যারে 20 তারিখ কেমো দিছে, 22 তারিখ আমাকে শুধু ব্লাড গেছে। ওখানে আমার অবস্থাটা বেশি ভালো না, যদি সরকার থেকে কিছু সাহায্য পাই তাহলে আমার পরিবারটা সরকার তারপর আমিও চিকিৎসা করতাম না। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমার ছেলেকে নিয়ে আমি খুব কষ্ট হয়েছি, আমি স্বামী চিকিৎসা করতে পারছি না। আমার টাকা পয়সা মানে ব্যাগ পাথর জায়গা সত্যি সব শেষ হয়ে গেছে, বাড়ি করতেছি। আমার আপনারা একটু সাহায্য করে আমার স্বামীকে আপনারা ভালো করতে পারছি, আমি একটু আপনার আর কিছু আমার স্বামী আমি দেখতে পারি, আমার ছোটো ছোটো ছেলে আমি আর পাচ্ছি না, আমার স্বামী খুব অবস্থা খারাপ। এখন আমার ব্লাড যাচ্ছে, ব্লাড কিছুতে বন্ধ করতে পারছে না ডাক্তাররা, আমার একটু সাহায্য আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার তো প্রায় 21 থেকে ক্যান্সার হয়ে গেছে, ওরা প্রচুর ডাক্তার দেখাইছি। তারপরে এর থেকে আমার দিল্লিতে রাখাতে ছিল, দিল্লিতে যে 2 মাস আসলাম, তারা ওই জায়গাতে যে সিস্টেম, এই সিস্টেমে 6 মাস পরে পরীক্ষা করবো, এরপরে আমার যাই 6 মাস দিল্লি আমার লাগে, 6 মাস থাকতে পারতাম না, কিন্তু ট্যাবলেট চালায়। ওই দিল্লি থেকে আবার টিগুলো তাইছি, অসুস্থ আমি দিল্লিতে আবার দেখলাম 28 দিন, তারা আবার বেলুড়ে দেখা দিচ্ছে। আমরা একটা বড় মেজর অপারেশন লাগবে, এটা হতো না এখন ত্রিপুরাতে। আমি তখন বেলুড়ে গেছি, বেলুড়ে যাওয়ার পরে তখন কোথায় আমি তো অনেক আগে ক্যান্সার হয়ে গেছে, আমার দেখি তারা কথা বলে যে চিকিৎসা করছে ঠিক আছে। আমরা তো থাকতে জায়গা থেকে তারা আমি কথা কই তোর পরীক্ষা করে এমআরআই ভাই সুবিধা কয়ে হাত থেকে উপরে চলতে আসছে, হাত থেকে ধরে নেওয়া যায়। তখন তারা কেমন লিখছিল 60টা, আত্মীয় তো আলাদা আলাদা করে 2টা করার পরে ওই জায়গাটা আমি কেমন করার ক্ষমতা নেই। আমি পার্টির লোকের কাছে বারবার যোগাযোগ করছি, তারা বেশি তর্ক করবে। আমার পার্টির তরফ থেকে একটা দিল্লিতে গেছি একবার, যাওয়ার সময় একটা ফ্লাইটের টিকিট দিয়েছি 2 জনের। টিকিট দেবো বলছি দিয়েছে না, আমি নিজের থেকে আইসি তো। তারপরে এখান থেকে আইসি জিবি, আওয়ার পরে জিবি আর সেটটা কিনে দিচ্ছি। যাওয়ার পর আবার বেলুর রেফার করে দিচ্ছে আমার, বেলুর গেছি। যাওয়ার পরে তারা কোথায় সামনে কমছে না বেশি, আমি অপারেশন হতো না, 75% কমলে অপারেশন হবে, তারপরে অল্প একটু কমছে বেশি, অল্প। তারপর আবার রেডিয়েশন লাগছে, ওই জায়গাতে রেডিয়েশন নিলে 3 লক্ষ টাকা লাগবে, একটা রেডিয়েশন 10,000 টাকা, 30টা রেডিয়েশন। তখন আমি আবার ত্রিপুরা তাই
এই যে জায়গা চাইতেছে আমার কোনো কাজ করবো না, আমি রাজমিস্ত্রি কাজ করে খাই, আমার সংসার আমার মেয়ে ছেলে নিয়ে আমি খুব বিপদে আছি। সরকার আমার একটা সাহায্য করলে আমার পরিবারটা লেগে বুঝতেই পারো ওই জায়গায় তাই ত্রিপুরা রেডিয়েশন নিয়েছিল, আবার তারা আদায় করতেছে। সামনে যে অপারেশন ভিজিট করতে হয় ওই জায়গাতে করতে হবে। ত্রিপুরাতে আমি অনেক ডাক্তার বড় বড় যারা ইউরোলজি ডাক্তার, আমার তো ইউরিন ইনফেকশন অপারেশন থেকে এরকম হয়ে গেছে, যারা আছে বিজিত রোড মুকুট দেবনাথ তারা বড় ডাক্তার সেখানে তারাও চাইছি। তখন আবার যাওয়ানো করে বলতেছে না ইনজেকশন এটা কমছে না, বাইরে গেছে। আমি এটা রেমোথেরাপি দেখছি, রেমোথেরাপি ওই জায়গাতে একটা কিনে হইলে 47,000, ড্রনের খরচ আলাদা। ভাবছি ত্রিপুরা তাই ত্রিপুরাতে নাই, হসপিটালে কোনো নাই, প্রাইভেট কিনতে গেলে আর 50,000 টাকা লাগবে একটা, কম করে 6টা লিখতে এই ক্ষমতা আমার নাই। তো ওই কিছু ট্যাবলেট লিখছিল, এটি নিয়ে এলে জিবির থেকে দেখাই। ওই আজকে কিছুদিন আগে সাড়ে একটা 20 তারিখ কেমন দিছে আমার সাড়ে পাওয়া, কিন্তু ওই জায়গার যে ওষুধ করতে নাই, তুমি তুমি বাচ্চাকে নেবে। সাড়ে 20 তারিখ কেমন দিছে, 22 তারিখ আমার কাছে শুধু ব্লাজের কাছে। ওখানে আমার অবস্থাটা বেশি ভালো না, যদি সরকার থেকে কিছু সাহায্য হয় তাহলে আমার পরিবারটা সরকার তারপর আমিও চিকিৎসা করতে পারলাম। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমার ছেলেকে নিয়ে আমি খুব কষ্ট হয়েছি, আমি স্বামী চিকিৎসা করতে পারছি না। আমার টাকা পয়সা আমি ব্যাগ পাথর জায়গা সত্যি সব শেষ হয়ে গেছে, বাড়ি করতেছি। আমার আপনারা একটু সাহায্য করে আমার স্বামীকে আপনারা ভালো করতে পারছি। আমি একটু আপনার আর কিছু আমার স্বামী আমি দেখতে পারি, আমার ছোটো ছোটো চলে আমি আর পাচ্ছি না, আমার স্বামী খুব অবস্থা খারাপ। এখন আমার ব্লাড যাচ্ছে, ব্লাড দিতে তো বন্ধ করতে পারছে না ডাক্তাররা, আমার একটু সাহায্য আপনারা আমাকে একটু সাহায্য করুন। আমার তো প্রায় 21 থেকে ক্যান্সার হয়ে গেছে, ওরা প্রচুর ডাক্তার দেখাইছি। তারপরে এর থেকে আমার দিল্লিতে রেফারটা ছিল, দিল্লিতে যে 2 মাস আসলাম, তারা ওই জায়গাতে যে সিস্টেম, এই সিস্টেমে 6 মাস পরে পরীক্ষা করবো, এরপরে আমার দেখবো 6 মাস দিল্লিতে থামানো লাগে, 6 মাস থাকতে পারতাম না। কী করে ট্যাবলেট চালায় ওই দিল্লি থেকে আবার ত্রিপুরা তাইছি, অসুস্থ জীবিত আবার দেখলাম। পুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তার সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে, যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে। আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া, এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া।
এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসামঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবো বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু আমি পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? তারা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার। যাত্রীরা কেমনে আইব? যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে এটা তো আমি সমস্যা হলো না, সরি না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনি তো কর্তৃপক্ষ, তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে ঠিক আছে। দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি।
আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে এটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। online
ডিওয়াইফাই সিনেমা উদ্যোগে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটি। ইউআইএফ সিলেবরের বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিবেককামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20-23 দিন হয়ে গেছে, এখন অব্দি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না, আমাদের সাথে কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যত কোনো দিন আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কী চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম বলছে ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, ওরা আমাদের কষ্ট হয়েছে, সংসার চলাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না,
আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই। তো আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। এটা দিয়ে চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলছেন নি? তারা তো বাইরেই না আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সে বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় উনি ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ
এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তা সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে। আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু হাঁপিয়েছে, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা।
দাদা অমল রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব আপনার তো কর্তৃপক্ষ তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি ডিসিশন তো সেক্রেটারি নেব আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদা একটু দাদা ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে, এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই নিয়ে এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা।
সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স। মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই তিলেমরা বিভাগ কমিটির ইউআইএফ সিলেমরা বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিবেককামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই তিলেমরা বিভাগীয় কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না?
কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কোনো আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না, আমাদের সাথে কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যত কোনো দিন আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো এটা তো দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, এখন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, তবে আমাদের কষ্ট হয়, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই দিয়ে বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলেননি? তারা তো বাইরে ছিল না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সেই বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়।
এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তার সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন, আমাদের মায়েদের সম্মাননা যেখানে আমি উপস্থিত ছিলাম এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে। আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে।
আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ফালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীর বাজার জেলা নিয়ে আন্তর্লি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার আছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। লোকের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার তো কর্তৃপক্ষ সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এ তো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি
শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম, পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না, তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, ডিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই তিলেমরা বিভাগ কমিটি। ইউআইএফ তিলেমরা বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় জাগবর্মা।
ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই তৃণমূল ব্যুরো কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়েই ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই নেই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যত কোনো দিন আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্ণা এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, তবে আমাদের কষ্ট হয়েছে, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলেননি? তারা তো বাইরে ছিলেন না, আমরা
ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সে বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তার সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি, এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম, এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে, এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে, যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে
আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া, এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশাল করে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো রূপ নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা অমল রানীবাজার জেলা নিয়ে আন্তর্লি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? তারা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার আছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনি তো কর্তৃপক্ষ, তারপর ইলেকট্রিকটা আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। তুমি চাই না দাদা একটু দাদা ভালো জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে,
আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে। অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এ তো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিয়ে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ।
ডিওয়াইফাই সিনেমা উদ্যোগে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটি। ইউআইএফ সিলেবরের বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি আমাদের তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিভেদকামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম সংবিধান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই সিনেমা বিভাগ কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে। প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন, তারা পাইছে। যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই। যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না। সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই। এখন অলরেডি 20-23 দিন হয়ে গেছে, এখন অব্দি ওদের থেকে কোনো রিপ্লাই নেই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না গো, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি যতক্ষণ অব্দি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে? ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটিয়ে দেয় সবটা। দেখা যাচ্ছে তারা প্রথম করছে, ওরা অনেক টাকা পয়সা খরচা করছে,
বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না। ওই আমাদের কষ্ট হয়, সংসার চালাতে আমাদের কষ্ট হয়। আমরা 3 মাসের আর বেতন পাই না। আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই। আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই হবে। বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় পিটিএ ডান্স হোস্টেল। তাহলে কথা বলেননি? তারা তো বাইরেই না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সেই বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের 3 জন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় উনি ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়,
বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তার সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে, যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে। আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া, এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। চল যা খুশি কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এখানে জলের মধ্যে সবাই দৌড়ে যেতে, এ বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছে মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিলো। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। বর্তমানে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল।
কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ছে। যাত্রীরা কেমনে আইব, যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনি মিটিং তারাও তো দায়িত্ব। আপনার তো কর্তৃপক্ষ তারপর থেকে তো আমরা ইমপ্লিমেন্ট করি, টিউশন তো সেক্রেটারি করবো, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। দাদা একটু দাদা ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার, এগুলো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, কেআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত না। একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি। আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন, ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা, যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে
সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজন কার্যটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, কিছু কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু ওই পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র, এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইটিউর শ্রমিক না, বিএমএসের শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যায় এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই আইনের শাসন নেই, তার প্রমাণ। আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই তিলেমরা বিভাগ কমিটি। ইউআইএফ তিলেমরা বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড বিনয় দেববর্মা। ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি কমরেড তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিবেককামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই তিলেমরা বিভাগীয় কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন।
এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিচ্ছি, এটা তো এই যে একসাথে দিচ্ছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20 দিন 23 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনার এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না, আমাদের সাথে কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না হলে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্নায় এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটে দেয় সপ্তাহ। দেখা যাচ্ছে তারা প্রথম বলছে ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, আমাদের কষ্ট হয়েছে, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, তো আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই এটি বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করে? আমরা নরসিংগড় পিটিসি। নরসিংগড় তাহলে কথা বলছেননি? তারা তো বাইরে ছিল না, আমরা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন
এখানে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল এর পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সেই বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে, তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তার সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি, এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম, এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে, বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে, যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে। আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া, এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব।
কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না এরপরে শুনছে এখানে জলের মধ্যে এরপর সবাই দৌড়ে যেতে এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না নিশ্চয়ই কোনো লোক নিতে লইছে এটা পারছে না সামলাইতে এটা জল ভালাই দিয়ে গেছে ঠিক এরকমই হইব বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে 200 মিটার দূরে যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি ছোট কথাও কইতে পারে না বালকেরা কি নাম এই জায়গাটা এটা নীলকমল কি হয়েছে ম্যাম ঘটনাটা একটা বাচ্চাকে নিয়ে এসছে বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে নাক থেকে ফ্রদিং হচ্ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না হ্যাঁ বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি বাট খুবই ফিবল ছিল পালসও খুব ফিবল ছিল হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা কবিটা নিছো দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো তারা কেমনে আইব কি করবো তাদের জন্য কি স্পষ্ট করবো এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ে যাত্রীরা কেমন আসবে যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই আপনি মিটিং তারাও তো দায়িত্ব লোকের সাথে কথা বলুন ঠিক আছে আপনি তো কর্তৃপক্ষ আমরা হায়ার অথরিটির সাথে কথা তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি ডিসিশন তো সেক্রেটারি করব আমরা স্যারের কাছে পাঠাবো ঠিক আছে ঠিক আছে নিচে নাও দাদা একটু দাদা হ্যাঁ কাগজ দিয়েছি এবার তো সবাই তো আমরা তো স্ট্যান্ডের সাথে কথা দিছি না করার কিছু না ভালো জন্যই তো করা হচ্ছে যাতে বাইরের যে ভাইব্রেশন যে হইতেছে এটাকে বন্ধ করতে যাত্রী আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে কখনো বলছে মিটার লাগাতে হবে কখনো বলছে গোলাপি কালার করতে হবে কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না ওদের উপর স্টিম রোলার চালিয়েছে অথচ ওদের যে সমস্ত ফি ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই কোনো নিয়ম নীতি নেই সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না কখনো বলছে মিটার কখনো বলছে গোলাপি কালার এগুলো নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না তাহলে রানীর বাজার রেশম বাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না
আমতলীর যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না? আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না, কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি, পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এসছি, আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি। উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে, যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে, এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজনগ্রাহ্য একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। এই সরকারের তো কোনো নিয়মের বালাই নেই, দেশে কোনো নিয়ম নীতি নেই, কোনো ক্ষেত্রে না, শুধু পরিবহন ক্ষেত্রে না। ওই শুনলাম পরিবহন ক্ষেত্রের লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায়, রাস্তার রোড লাইসেন্স, আমি শুনছিলাম পয়সা দিলেই সব মিলে। এই তো চলছে, অনিয়মের আক্রান্ত এই সরকার। শুধু এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসেছি। কিসের সার্কুলার? কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো। শ্রমিকরা জানলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিতে, কোথায় সিদ্ধান্ত হয়, কারা সিদ্ধান্ত করে? সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে, সব ক্ষেত্রে একই ঘটনা। সবকে দেখলেন না এই সরকার আসার পর গত 8 বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে, কটা মডেল লাইসেন্স? মহিলারা বিক্ষোভ করছে, মানুষ বিক্ষোভ করছে, আমাদের কথার বিষয় এটা না, কিন্তু একই সূত্রে বাধা। আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স, পয়সা দিলেই তো সব হয়। এখন সাম্রাজ্য তো, আইনের শাসন বলতে তো কিছু নেই। কালকে কথা প্রসঙ্গে বলবো, কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো, ওরাই তো টাটা কালীবাড়ি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করে দিয়েছিল। আজকে ওরা চুপ। একজন মহিলাকে যেভাবে, মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে, আইন বিচার করবে। ওদের তো আইনের বালাই নেই, নিয়মের বালাই নেই, যখন যা খুশি করছে, এবং এটা নিস্তর থেকে উপর স্তর পর্যন্ত। আমরা এলাম, এটা মনে করার কোনো কারণ নেই, আপনাদের বলতে দ্বিধা নেই, এই করে পার পাবে। শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে, শুধু সিআইটিউর শ্রমিক না, ডিএমএস এর শ্রমিক, অন্য রাজনৈতিক দলের শ্রমিক, সবাই এক কাট্টা হচ্ছে। তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানব না, আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসন নেই তার প্রমাণ। আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি। শ্রদ্ধা জানাবেন ডিওয়াইফাই তিলেমরা বিভাগ কমিটির
ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সহসভাপতি আমাদের তপন চক্রবর্তী 2000 সালের 31শে আগস্ট বিবেককামী শক্তির গুলিতে শহীদ হয়েছেন। 2025 সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের 25 বছর পূর্তি এবং 26তম শহীদান দিবস আমরা আগামী 31শে আগস্ট পালন করতে যাচ্ছি। ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই তৃণমূল ব্যুরো কমিটির পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের রক্তদাতারা উপস্থিত আছেন। আমাদের যা পরিকল্পনা অন্ততপক্ষে 30-35 জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন। এখানে বকেয়া টাকা আছে, প্রায় 1 বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে, প্লাস স্টাফেরও 3 মাসের টাকা জমা আছে এখন তারা পাইছে, যে কারণে আমরা এখানে আইতে হইতেছি। আনুমানিক কত টাকা হবে? এটা আনুমানিক 17 লাখ টাকার কাছে আছে। আর আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন না? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমাদের চিঠির সাথে করেসপন্ডেন্স হয়েছে, কিন্তু তাদের 1 বছরে এখন অবধি কোনো রিপ্লাই নেই, যে কারণে আমাদের বাধ্য হয়ে আজকে এই ব্যবস্থা নিতে হয়েছে। বড় বড় প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা অবাক, কারণ তাদের তো এটা দিয়ে ঘর সংসার চলে না, সেই কারণে আমাদেরকে আজকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। কয়েকদিন আগে প্রোগ্রামও করছে, বড় প্রোগ্রাম, প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আপনাদের গরিব যারা দেখতে পারেন এই যে লাস্ট যে চিঠিটা আমরা দিছি, এটা তো এই যে একসাথে দিছি, এরপরেও কোনো রিপ্লাই, এখন অলরেডি 20-23 দিন হয়ে গেছে, এখন অবধি ওদের থেকে কোনো রিপ্লাই। আজকে এই আপনারা এই ধরনের সংগঠন করার পর ওরা আইসি কি আজকে না, এখনো কেউ এসে কোনো দেখা করছে না আমাদের সাথে, কেউ কোনো কর্তৃপক্ষ এখনো কোনো কথা বলছে না। আপনারা কি কথা না, আমরা এখানে স্ট্যান্ড বাই থাকি, যতক্ষণ অবধি না আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বা বোঝাপড়া হইতেছে। আমরা এখানে তো দীর্ঘদিন ডিউটি করছি আমরা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ওরা আমাদের বকেয়া অনেক টাকায় আছে, তো বেতন দিচ্ছে না, তো এই জন্য আমাদের জীবিকা কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, বেতন না বললে তো আমাদের সংসার কীভাবে চলবে, ওই জন্য আমরা এখানে ধর্ণা এসেছি। কি চান আপনারা? মূলত আমাদের এই বেতন যাতে মিটে দেয় সপ্তাহ। দেখা যাচ্ছে তারা প্রথম বলছে ওরা অনেক টাকা পয়সা খরচা করছে বিভিন্ন খাতে, কিন্তু আমাদের স্যালারিটা ওরা দিচ্ছে না, আমাদের কষ্ট হয়েছে, সংসার চালাতে আমাদের কষ্ট হয়েছে। আমরা 3 মাসের বেতন পাই না, আমরা তো সেটা দিয়ে আমরা সংসার চালাই, তো আমরা বেতন না পেলে আমরা কামও কি না খাই মরতেই বেতন দিয়ে আমরা চলি। কোথায় ডিউটি করেন? আমরা নরসিংগড় ফিরতেছি। নরসিংগড় তাহলে কথা বলছেননি? তারা তো বাইরে ছিলেন না, আমরা
ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, নাইলে আন্দোলন চলছে চলবে, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, গরিবের কষ্টের টাকা ফেরত দেন, আন্দোলন চলছে চলবে, আন্দোলন চলছে চলবে, কষ্টের টাকা ফেরত দেন, গরিবের পরিশ্রমের টাকা ফেরত দেন, আন্দোলন অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটি দল পক্ষ থেকে ধন্যবাদ। বিশালগড়ে থাকি, বিশালগড় আমাদের জন্মস্থান, বিশালগড় আমাদের সকলের প্রাণের সাথে সে বিশালগড়ের আমাদের সম্পর্ক রয়েছে। আমরা বলে থাকি বিশালগড়ের বিশাল হৃদয়, যা রাজ্য স্তরে যার প্রচার করেছেন মাননীয় বিধায়ক মহাশয়। এবং এই বিশালগড় সংস্কৃতির একটা সমৃদ্ধ পটভূমি। বিগত বেশ কয়েক দশক ধরে গোটা রাজ্যে একটি সংস্কৃতিময় এবং সমৃদ্ধ এলাকা হিসেবে বিশালগড়ের পরিচয় গোটা রাজ্যেই রয়েছে। আমরা বিশালগড়ের তিনজন আমাদের উদ্যোগে যে এই ত্রয়ী নামক সংস্থার সৃষ্টি, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, প্রসেনজিৎ চক্রবর্তী এবং আমি নিজে, আমরা মিলে যখন এই সংস্থার পথ চলা আমরা শুরু করি, তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল বিশালগড়ের এই সাংস্কৃতিক এবং সামাজিক যে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে বিশালগড়ের পুরনো সংস্কৃতিগুলোকে আবার পুনরুদ্ধারে মাননীয় বিধায়ক মহাশয়, তরুণ বিধায়ক মহাশয় ওনার বিভিন্ন কাজের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করেছেন। এবং সেই মতাদর্শকে পাথেয় করেই বলা যেতে পারে যে আমরাও চেষ্টা করছি আগামী দিনে বিশালগড়ে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য। পদ্মপুরাণ, আমরা প্রত্যেকেই এই পদ্মপুরাণের সাথে সম্পর্কযুক্ত, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মপুরাণের চর্চা। শুধুমাত্র ধার্মিক দিক দিয়ে নয়, বাংলার লোক সংস্কৃতির একটা সমৃদ্ধ অংশ আমরা বলতে পারি পদ্মপুরাণকে। এবং এই পদ্মপুরাণের যে পুঁথি রয়েছে, এই পুঁথি কিন্তু বাংলার সমৃদ্ধ সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের একটা অন্যতম নথি আমরা বলব। তাই এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে সঠিক অর্থে পৌঁছে দেওয়া, কারণ এই আজকের দিনে যে সামাজিক মাধ্যমের এবং ডিজিটালাইজেশনের যে যুগ, যে যুগে আমাদের যুব সমাজ ক্রমশই যান্ত্রিকতার দিকে এগোচ্ছে এবং কোথাও না কোথাও আমাদের পৌরাণিক সংস্কৃতিগুলোকে তারা কুসংস্কার হিসেবে ধরে নিচ্ছে। তাদের কাছে এই সংস্কৃতির মূল অর্থ এবং তার গ্রহণযোগ্যতা তা সঠিক অর্থে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই আয়োজন। পুনরুদ্ধারেই আমাদের আজকের এই প্রয়াস। আমাদের গ্রাম বাংলার এই উদ্দেশ্য নিয়ে ত্রয়ী সৃষ্টি, এবং প্রথমে ওনারা যে কার্যক্রম করেছিলেন আমাদের মায়েদের সম্মাননা, যেখানে আমি উপস্থিত ছিলাম, এবং সম্ভবত এটা দ্বিতীয় অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রয়ীকে। পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মা মনসার পুজো গ্রাম বাংলাতে কিভাবে প্রচলিত হয় সেটা আমরা সবাই জানি। শ্রাবণ মাসের 1 মাস ব্যাপী আমাদের ত্রিপুরার বিভিন্ন গ্রামে বরং শহরের বিভিন্ন জায়গায় প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠ হয়ে থাকে এবং আমরা ছোটবেলা থেকে খুব আনন্দিত এবং চেয়ে থাকতাম যে বছরের এই দিনটাতে কখন আসবে যে ঘরে ঘরে পদ্মপুরাণের গান শোনা যাবে
আসলে ছোটবেলায় তো খাওয়ার উদ্দেশ্য ছিল প্রত্যেকটা বাড়িতেই পদ্মপুরাণ পাঠ হতো এবং সেই সুযোগে যাওয়া, এবং সেখানে তো বুঝতাম না তখন পদ্মপুরাণ সম্পর্কে ততটা জ্ঞানও ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেখানে খাওয়া দাওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, সেই উদ্দেশ্যেই যাওয়া। এখন এই সংস্থার মাধ্যমে বিশালগড়ে একটা নতুন মাত্রায় মনসা মঙ্গলকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় বিধায়ক মহোদয়ের কথা তো বলেছেনই, তো এই সংস্থাপক যারা আছেন আমরা ট্রেন পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নেব। কোন দিকে এটা কোন ইসলামী নিশ্চিত দিতে হবে। চলো চলো আরে দূরে বাচ্চা সকাল থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপরে শুনছে এর জলের ভিতরে সবাই দৌড়ে যেতে, এই বাচ্চা কোনো মতেই চলে যাইতে পারে না। নিশ্চয়ই কোনো লোক নিত লইছে, এটা পারছে না সামলাইতে, এটা জল ভালাই দিয়ে গেছে। ঠিক এরকমই হইব। বাড়ির থেকে কত দূরে গিয়ে পাওয়া গেছে? বাড়ির থেকে 300 মিটার 200 কিলোমিটার হবে বাড়ির থেকে। 200 মিটার 200 মিটার 200 মিটার দূরে পাওয়া গেছে। 200 মিটার দূরে। যে ছেলেটা পাওয়া গেছে তার বয়স কত হইব? বয়স 2.5 বছর 3 বছর হইব আর কি। ছোট্ট কথাও কইতে পারে না বালকেরা। কি নাম এই জায়গাটা? এটা নীলকমল। কি হয়েছে ম্যাম ঘটনাটা? একটা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চাটা খুব সম্ভবত মানে ওরা যা হিস্ট্রি দিয়েছে জলে ডুবে গেছিলো। আনার পরে বাচ্চাটাকে দেখলাম যে বাচ্চাটাকে ম্যানেজমেন্ট করার সময় অনেক জল বেরোচ্ছিল মুখ থেকে, নাক থেকে, ফ্রদিং হচ্ছিল। কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, বাচ্চাটা খুব সিরিয়াস কন্ডিশন ছিল। তো আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পর খুব তড়িঘড়ি পেশেন্টটাকে হাঁপানি হাসপাতালে রেফার করেছি। প্রথমে কি বাচ্চাটা জীবিত আছে না? হ্যাঁ, বাচ্চাটা যখন এসছে তখন সব কিছু পেয়েছি, বাট খুবই ফিবল ছিল, পালসও খুব ফিবল ছিল, হার্ট সাউন্ডও খুবই ফিবল ছিল, কন্ডিশন খুবই ক্রিটিক্যাল বাচ্চাটা। কবিটা নিছো? দাদা রানীবাজার জেলা নিয়ে আমতলি তারা কই যাবো, তারা কেমনে আইব, কি করবো, তাদের জন্য কি স্পষ্টীকরণ? এটা তো আপনাদের দিক থেকে আরো স্পষ্টীকরণ দরকার পড়ে। যাত্রীরা কেমনে আইব? যাদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এটা তো গভর্নমেন্ট দিয়েছে, এটা তো যত নতুন নোটিফিকেশন বাইরে না না কোনো প্রবলেম নাই, আপনার মিটিং তারাও তো দায়িত্ব। আপনার তো কর্তৃপক্ষ, তারপর ব্যক্তিগত আমরা ইমপ্লিমেন্ট করি, ডিসিশন তো সেক্রেটারি নেব, আমরা স্যারের কাছে পাঠাবো। ঠিক আছে ঠিক আছে, নিচে নাও। দাদা একটু দাদা ভালোর জন্যই তো করা হচ্ছে, যাতে বাইরের
যে ভায়োলেশন যে হইতেছে এটাকে বন্ধ করবে যাত্রী। আপনারা জানেন আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তালবাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই। সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এটা নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে? দরকার ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড, তাদের সাথে করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভানেত্রী ভ্রমর সোম জানান, এলাকার বাম মার্গীয় কিছু দুষ্কৃতী মহিলারা শাসক দলকে কালিমালিপ্ত করতে এই মহিলার উপর এই ধরনের হামলা চালায় এবং নির্যাতিতা মহিলা এবং স্বামীর বক্তব্য একই রকম কথা উঠে আসে। এই ঘটনার পেছনে এলাকার হামেদা খাতুন সহ 3 জন মহিলারা নামে মামলা দায়ের করেছেন নির্যাতিতা মহিলার স্বামী স্বপন দাস, এবং এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 2 জনকে আটক করতে সার্থক হয়েছে রাধাকিশোরপুর থানা বা মহিলা থানা। এই ঘটনার পর মণ্ডল সভানেত্রী ভ্রমর সোমের নেতৃত্বে এক প্রতিনিধি দল থানায় এসে এলাকার বা থানার মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নিভা সিনহার সাথে সাক্ষাৎ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য দাবি জানান। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন আসছিল ভাঙ্গাবার থেকে, যে ইনফরমেশন করছিল এর নাম স্বপন দাস, তার স্ত্রীকে নাকি গত শুক্রবারে মানে এখানে কিছু লোকে তাকে শারীরিকভাবে মানে মারধর করছে বা পিলার লোকে বেঁধে রাখছে। এই মূলে আমাদের কাছে একটা ইনফরমেশন করছে কালকে, এই মূলে আমাদের কাছে কালকে একটা কেস রেজিস্টার হয়েছে, যার কেস নাম্বার 31/25। এই ঘটনার তদন্ত নেমে কাউকে কি ডিটেইন করতে পেরেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত তারা যে 3 জনের নাম মানে কোম্পানির মধ্যে যে 3 জনের নাম দেওয়া হয়েছে, তারা আমরা আপাতত 3 জনের ডিটেইন করা হয়েছে। অভিযোগটা কি করেছে? নির্যাতিতা মহিলা করেছে না ওর পক্ষে অন্য কেউ? ওর পক্ষে ওর স্বামী করছে। স্বামীর নাম স্বপন দাস। আপনারা কি ঘটনাস্থলে গিয়েছেন? হ্যাঁ, ঘটনাস্থলে গিয়েছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমার স্থানীয় নেতৃত্ব ভাঙ্গারপাড় এরিয়া থেকে জানিয়েছিলেন যে ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, একটা গৃহবধূর উপর অত্যাচার করেছে কিছু মহিলা। তো আজকে আমরা ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম, ওনার সাথে কথা বলেছি এবং বলে জানতে পেরেছি যে কুখ্যাত বামফ্রন্ট সিপিএমের কিছু মহিলা ক্যাডার ওনার উপর অত্যাচার করেছেন। সেই বজরি বিবি, পুতুল রানী দাস, মঞ্জু দাস ওনাকে অত্যাচার করেছেন, এমনকি ট্রিমার নিয়ে ওনার চুলও ছেটে দিতে গেছেন। তো আমরা ওনার থেকে সব মানে জেনে আমরা মহিলা থানায় এসেছি, আসামিকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়, কারণ আমাদের ত্রিপুরাতে যে একটা স্বচ্ছ বাতাবরণ চলছে, সেই শান্তির পরিবেশ যাতে বামফ্রন্ট এবং বাম ব্রেস যাতে নষ্ট না করতে পারে, এর জন্য আমরা মহিলা মোর্চা গর্জে উঠেছি এবং এখানে আমরা থানাতে এসেছি। ওসি সাহেবের সাথে আয়োর সাথে কথা বলেছি যাতে এটা
সুষ্ঠু বিচার করে, নিরপেক্ষ বিচার করে এবং আসামিদের অতি সত্বর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে গ্রেপ্তার করা হয় এজন্য আমরা আবেদন রেখেছি। এবং নির্যাতিত মহিলা যতক্ষণ না সঠিক ন্যায় পাচ্ছে আমরা মহিলা মোর্চা ততক্ষণ ওনার সাথ দিয়ে যাব। 15 আগস্ট দিন সকালবেলা আমি তো কাজে যাবো 8:30 বাজে, তো মারা গেছি মা ভাত রান্ধ, তো মা গেছে আমি তো শুনবার না, তো বউ ডাকছে, বউ তো ওইখানে হয়েছে শুয়ে আসছিল, জলের কথা বলছে জলটা উঠা না গো, না আমি জল উঠে যেতাম না, জল কি জায়গা নেই বাইর থেকে থাক না জল। এবার মা গেছে যেতে কানে শুনে না, গেছে গড়ে গেছে ওইখানে করছে, মা মনে বয়স্ক না সেটতে গেছে গা, আমার বউ পিছাতে বাড়ি দিয়েছে, পিছাতে বাড়ি দিয়ে মনে পরে আবার শনিবার আবার আইসি, শনিবারে বাইতে এসে পরে খারাপ হতো ঘুরে গেছে টাইনটা বাইর থেকে এসে ফিরে বাঁধছে। যখন ঘটনা হয় তখন তুমি গিয়েছিল? তখনকার আমি বাইতে আসছিলাম, বাইর থেকে পরে আমার আশ্রম আছে একটা, এদিকে ভাড়াই দিয়েছে। কে ভাড়াইছে? এদিকে মানুষই যে তোমার বড় যে মারছে, যে চুল কাটার চেষ্টা করছে, নাম হয়েছে বজুরি। হ্যাঁ বজুরি মুসলিম বেশি করছে সবচেয়ে বেশি। আসল নাম কি? আসল নামটা করতে পারি, আসল নামটা থানাতে আছে, আবার নামটা ঠিক আমি করতে পারি না, মেন নাম এমনি জানা মতো বজুরি দেয় সবাই। তোমার পারিবারিক ঘটনা? পারিবারিক সবসময় এমনি আমি ঝামেলা করে বাড়ি কাজ করি বাইতাই, এখন আমার সব বড় রাখবে তুমি এদিকে যাই না, তোমার একটা ঘটনা একবার হয়েছিল, ওই আরেকজনের একটা ঘটনা হয়েছিল আর কি, তারপর ডাক দিয়েছে এর আগে মারছে, এও কেস মিলেছে, অনেক কাগজ নোটিশ হয়েছে, নোটিশ বাড়িতে দিয়েছে অনেক, ওই সেখান করে না বাইক থাও আমার কথা শুনবেন, তা আমাদের বেশি তো একটা জমা দেন। ওই মহিলা মারা বিজবি। আর যে ঘটনাটা করছে উনি কি কোনো দলের সাথে যুক্ত আছেন? সিপিএম মনে হয়, সিপিএমই করে জানা মতো আমার ডাইনে করে এসে বাইক থেকে দূরে গেছে, কারেন্টটা পোস্টের লোক বাঁধছে দিশে চুল কাটেছে, একটা দিয়েছে চুল কাটানো নিয়ে তা কেটলাম, সবাই তো খারাপ না, কেউ না তো ভালো আছে, বাধা দিয়েছে জানি বাধাও মানতে আছে কাটতে, তারপরে আমি আর যেতে গেছি আমারও চললো সিটি সর্দি মানে। যে মহিলা মারছে মহিলার নাম কি? তার নাম কিছু বজুরি, কিন্তু মেন নামটা ঠিক মনে নেই। এটা কোন জায়গা? এটা খিলপাড়া বাঙ্গাপাড়া। আমরা এদিকে বিজেপির মহিলা মোর্চার থেকে আইছি, কারণ আমরা মানে আমার কালকে রাত্রে মধ্যরাত্রে 12টা-1টার দিকে এদিকে স্থানীয় নেতৃত্ব জানাইছে যে এদিকে একটা ইনসিডেন্ট ঘটছে, একটা মহিলার উপর অত্যাচার হয়েছে। তো সকালবেলায় আমরা ওনার বাড়িতে আইছি, আয়া জানছি যে মানে উনি বাড়িতে নাই, আগরতলা আছে। আমরা বসে আসলাম এতক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা। তো আমি ওনার মুখের থেকে শুনলাম যে এখানে যে সিপিএমের কুখ্যাত 3-4 জন মহিলা, যে নাকি একজন আছেন হামিদা বেগম, ওনার নাম হচ্ছে কি বেগম, মজিরা বেগম। উনি আমি একটা বলতে চাই, ওনার বাড়ি হলো একটা কুখ্যাত সিপিএম এর বাড়ি, যে বাড়িতে 2টা ভাই বিচারে স্থানীয় বিচারে মধ্যে এক ভাই আরেক ভাইরে ছুরি মাইরা লেছে, এবং মানে ওরা কুখ্যাত সিপিএম, মজিরা বিবিও কুখ্যাত সিপিএম, সে মঞ্জু দাসও কুখ্যাত সিপিএম। ওরা আসলে আমাদের যে শান্তির বাতাবরণ চলছে ত্রিপুরা রাজ্যে, ওই বাতাবরণকে এবং আমাদের স্থানীয় নেতৃত্ব এবং আমাদের ত্রিপুরা সরকারকে কালিমালিপ্ত করার জন্য আমরা জানি যে ত্রিপুরা মানে বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে সিপিএম এর রাজত্ব যখন ছিল, বামফ্রন্ট ছিল, সেই টাটা কালীবাড়িতে সেম একটা ইনসিডেন্ট ঘটেছিল যে লাইট পোস্টের সাথে টাটা কালীবাড়িতে একজন আমার বোনকে লাইট পোস্টের সাথে বেঁধে ওর মতোই জুতার মালা দিয়ে ওর চুল ধরে মারা হয়েছিল। সেম দেখেছে যে আজকে 7-8 বছর ধরে ত্রিপুরাতে একটা শান্তির বাতাবরণ চলছে, এর জন্য সেই পরিবেশটা যাতে বিষাক্ত হয় সেটা উস্কে দেওয়ার জন্য আমার এই নির্যাতিত বোনটার উপরে ওরা কি করেছে, সেই আক্রমণ আবার
মানে সৃষ্টি করেছে। তো আমরা তীব্র নিন্দা করি। আমরা বিজেপি মহিলা মোর্চা আমরা সবসময় মহিলাদের পাশে আছে, আমরা এটা তীব্র নিন্দা করি এবং আমরা এই মহিলার পক্ষে আছি এবং মহিলা যতক্ষণ না পায় ততক্ষণ আমরা ওই মহিলার সাথে যাব, আমরা মহিলা থানায় যাব এবং আসামিদের অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন রাখব। আমি মহিলা থানাতে কথা বলেছিলাম, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সেই নূর মোহাম্মদের বোন, সেই সিপিএম এর ক্যাডার মহিলা, সেই হামিদা বেগমকে পাওয়া যাচ্ছে না। আমরা আবেদন এখন আবার যাব মহিলা থানাতে, আমরা ঘেরাও করব যাতে ওনাকে ফোনে ট্র্যাক করে হলো ওনাকে গ্রেপ্তার করা হয়। আমরা